আমার খুব কষ্ট লাগতো যে আমার আদরের ছোটো ভাইটা এইভাবে হাসপাতালে বেডে শুয়ে থাকবে। আসলে সেই সময়গুলো বড় কষ্টের, অত্যন্ত বেদনাদায়ক। সেইটা মনে করলে এখনও আসলে মনকে স্থির রাখতে পারি না। জানতে পেরেছি যে আপনি কিডনি ট্রান্সপ্লান্ট করার আগে আপনার লিভারের অপারেশন হয়েছে, আপনি নাকি আপনার পুরো লিভারটাই মানে ফেলে দিতে হয়েছে। তো সেই 2019 সালে আমার গল ব্লাডারটা ফেলে দিতে হয়। আমার বাইল ডাক্টে একটা স্টোন হয়েছিল, যার কারণে আমাকে এই গল ব্লাডারটা ফেলে দিতে হয়েছিল। মূলত সেই অপারেশনের কারণে আমার ছোটো ভাই কিংবা বড় ভাইরা রাজি হচ্ছিলেন না যে আমি কিডনিটা দিই বা আমি আর একটা বড় অপারেশনে যাই। সেটা একটা বাধা ছিল। আমার ওয়াইফের কাছ থেকেও এই বাধাটাই আসছিল যে তুমি আগে যেহেতু একটা বড় অপারেশন আছে, তুমি সেকেন্ড টাইম এরকম আর একটা বড় অপারেশনের দিকে এমনকি যাওয়াটা ঠিক হবে না। আপনার টোটাল লিভার কি নাই শরীরে? না, আমার গল ব্লাডারটা নাই। আসলে আমার স্ত্রীর ভালোবাসা, আমার প্রতি যে তার কি দরদ, আমি আসলে সেই সময় উপলব্ধি করছি। সেই ভালোবাসার জায়গা থেকে সে আমাকে বারবার নিষেধ করছিল যে তোমার আগের একটা বড় অপারেশন আছে, তুমি এই অপারেশনে যাইও না। আসলে কিছু কথা আছে না, ভাষা দিয়ে বলা যায় না। অপারেশনের আগে সবাই, পরিবারের সকল সদস্য কেবিনের সামনে দাঁড়ানো ছিল। আসলে সেই যে বিদায় নেওয়ার সময়টা সবার কাছ থেকে, মানে সেটা কীভাবে বলবো, আমার ছেলেটা যে হেপস পড়ে তার সে কি কান্না, তার কান্না দেখে বাকিরা কেউ চোখের পানি ধরে রাখতে পারে নাই। আমার মেয়েটা, আমার ভাই, ভাবি, স্ত্রী, আম্মাজান, মানে সকলেরই যে মানে মনের যে অবস্থা, সেইটা পার করে আমি অপারেশন থিয়েটারে যাই। অপারেশনের সময়টার কথা তো আর মনে নেই। অপারেশন হওয়ার পরে বেডে যখন পোস্ট অপারেটিভ রুমে নেওয়া হয়, আমার যখন মানে আমি যখন জ্ঞান ফিরে পাই, তখন প্রথম আমি মনে হয় যেন আমার মনে পড়ে, আমি আমার সিস্টারকে জিজ্ঞাসা করছিলাম আমার ভাইয়াটা কোথায়, আমার ছোটো ভাইটা কোথায়। তো উনি ইশারা করে দেখালেন যে আমার পাশে বেডে আছে। আমি আসলে এইভাবে ঘাড় ফিরে দেখি যে আমার ছোটো ভাইটা আমার দিকে তাকাই রয়েছে। মানে বিশ্বাস করেন, মানে ও তাকাই রয়েছে, ও আমার দিকে তাকাই রয়েছে। মানে কখন কত সময় যে সে তাকাই ছিল সেটা তো বুঝতে পারবো না, তবে যখন দেখছি যে সে আমার দিকে তাকাই রয়েছে, মানে তখন যে কী যে ভালো লাগছে এটা বলে বোঝানোর মতো না। মানে মন চাইছিল যে আমি জড়াই যায় ধরি, ভাই তুই ভালো আছিস, মানে এই কথাটা যদি তখন বলতে পারতাম, চিৎকার দিয়ে যদি বলতে পারতাম, তাহলে মনে হয় যে আমার জীবনের সার্থকতা, তখন আমার সফলতা ওইটাই থাকতো আর কি। মানে ঘাটটা ফিরানোর সাথে তার সাথে আমার চোখাচোখি হয়। আমার মনে পড়তেছে যে আমি তাকে বলছিলাম যে তুই ভালো আছিস? জি ভাইয়া। ব্যথা লাগতেছে? খুব আস্তে আস্তে করে সে বলতেছিল একটু একটু লাগতেছে। আমি বললাম যে ভয় পাইস না, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। মানে আসলে সে এক দারুণ অনুভূতি। আমার ছোটো ভাইটা আমার দিকে তাকাই রয়েছে, সে কখন থেকে যে আমার দিকে তাকাইছিল আল্লাহ ভালো জানে। হয়তো তারও কিছুক্ষণ আগে জ্ঞান ফিরছিল বা অনেকক্ষণ আগে জ্ঞান ফিরছিল। সেই তখন থেকে হয়তো সে মনে মনে ভাবতেছিল যে আমার ভাই এটা কখন জেগে উঠবে। মানে আসলে এগুলো সত্যি মানে মনকে আনন্দ দেয়। সেই স্মৃতিগুলো আমার খুব ভালো লাগে। আমার ভাইটা আমার দিকে তাকাইছিল। শ্যাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপনার জীবনে আসলে গুরুত্বপূর্ণ একটা অবদানের কথা আমরা মূলত আমি অ্যাজ এ জার্নালিস্ট হিসেবে জানতে পেরেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। জি। তো এই বিষয়টা ধরেন কিভাবে কি হলো, শুরুটা কিভাবে, আপনি আপনার ভাইকে কিডনি দান করেছেন। তো একজন ভাই বড় ভাই ছোট ভাইকে কিডনি দান করেছেন, বা বড় ভাই হিসেবে আপনি ছোট ভাইয়ের প্রতি যে আপনার যে এই আত্মত্যাগ সম্পর্কে বিস্তারিত একটু আমরা জানতে চাচ্ছি। বর্তমানে তো আসলে মানুষের ভিতরে নানান বিভাজন, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, সংঘাত, হিংসা, মারামারি চলছে। তো সে নিরিখে আপনি যে অবদানটা রেখেছেন, তো সেটা আমরা আসলে একটু জানতে চাই এবং আমরা জাতিকে জানাতে চাই। আসলে প্রথমতই মহান রবের শুকরিয়া জ্ঞাপন করছি যে তিনি আমার মাধ্যমে, আমি বলবো যে এটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ কাজ, একটা ভালো কাজ, এটা ভালো কাজের মধ্যে অন্যতম, এতে কোনো সন্দেহ নেই। আমার রব আমাকে দিয়ে করিয়েছেন।
আসলে আমার ছোট ভাই, আমরা জানেন আমরা আল্লাহর রহমতে 9 ভাই। হুম আমার এই ভাইটা 7 নম্বর ভাই। হুম তো আমরা 2024 সালে প্রথম জানতে পারি যে তার ক্রিয়েটিনিন লেভেল বেড়ে গেছে। হুম তারপর ডাক্তারের চিকিৎসা নেওয়া শুরু করে দিই। হুম মোটামুটি চলতেছিল। হুম দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা নিচ্ছিল। হুম কিন্তু 2024-এর শেষের দিকে নভেম্বরে হঠাৎ করে তার ডেঙ্গু জ্বর হওয়াতে ক্রিয়েটিনিন লেভেলটা হঠাৎ করেই বেড়ে যায়, যে হুম প্রায় সময় 3.5 থেকে 4-এর মধ্যেই ছিল কন্টিনিউ। হুম হুম তো হঠাৎ করেই যখন ডেঙ্গু জ্বরে তার 11 পয়েন্ট হয়ে যায় ক্রিয়েটিনিন লেভেল, হুম তখনই ধরুন সেদিনই তাকে সিকেডি হাসপাতালে ভর্তি করিয়ে হুম পরদিন সকালবেলা থেকেই ডায়ালাইসিস শুরু করা হয়। হুম তো প্রতি মাসে 8টা ডায়ালাইসিস নিতে হইতো। তো আমি যেহেতু মেডিকেল পার্সন, হুম সেই জায়গা থেকে আমরা আসলে চিন্তা করছি যে এইভাবে তো আর চলে না। হুম ডায়ালাইসিস যখন শুরু করছে তখন থেকেই আমরা স্বভাবতই পরিকল্পনা শুরু করি যে ছোটো ভাই কিডনি ট্রান্সপ্লান্ট করা যায় কিভাবে। তো সেই জায়গা থেকে আমরা পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করে দিই, বা সিদ্ধান্ত নিতে শুরু করি, বা পরিকল্পনা করি যে কীভাবে ছোটো ভাইকে কিডনি ট্রান্সপ্লান্ট করানো যায়। তো এখন প্রশ্ন আসে যে কিডনিটা কোথায় পাবো বা কে দিবেন। হুম তা আমাদের আসলে পারিবারিকভাবে সবসময় মানে যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে পারিবারিক বৈঠক হইতো। হুম তো সেইখানে আলহামদুলিল্লাহ আমাদের একাধিক ভাই বলতেছেন যে আমি কিডনি দিব, আমি কিডনি দিব। মানে অনেকেই বলতেছে। জি জি, বড় ভাইও একই কথা বললেন, হুম তারপর সেজ ভাইও একই কথা বললেন, বা যেই সব ভাইদের ভিতরে রক্তের গ্রুপের মিল ছিল হুম হুম সবাই একই বাক্যে বললো যে আমরা দেব বা আমি দেব, এইভাবে কথা হয়েছিল। হুম তো যাই হোক, পরে সবচেয়ে বেশি আগ্রহ ছিল বড় ভাইয়ের ছিল। হুম তো বড় ভাই যেহেতু হাইপার টেনশনের পেশেন্ট, পাশাপাশি ডায়াবেটিস আছে, থাইরয়েড আছে, হুম তো ডাক্তারদের ভাষা অনুযায়ী উনি আর কিডনি ডোনেট করার সক্ষমতা রাখেন না। হুম হুম আমারও খুবই আগ্রহ ছিল, আমার ছোটো ভাইয়ের ওয়াইফেরও আগ্রহ ছিল। পরবর্তীতে আমার ছোটো ভাইরা বললো যে না, আমরা আসলে কার পরিবারের কার থেকে নিতে চাই না, দেখি আমরা এনাদার কোনো প্লেস থেকে আমরা কিডনি মানে সংগ্রহ করতে পারি কিনা। সেই প্রক্রিয়াও চলতেছিল। আসলে তারা চাচ্ছিল না যে একই পরিবারের 2জন মানুষ অসুস্থ হয়ে যাক। সেই জায়গা থেকে সবাই সিদ্ধান্ত নিল যে না, আমরা দেখি কোনো ডোনার পাই কিনা। কিন্তু আমি একটু ব্যতিক্রম ছিলাম। আমি বললাম যে আমরা কেন ডোনার খুঁজতেছি। তো তারা বললো যে একই পরিবারের 2জন অসুস্থ হয়ে যাওয়াটা, বা আপনিও অসুস্থ হয়ে যাবেন এমনটা, আপনার সুস্থতার জন্য চিন্তা করেই আমরা ডোনার খুঁজতেছি। আমি বললাম যে তাহলে তোমরা আমার সুস্থতার কথা চিন্তা করতেছো, যে ব্যক্তি থেকে তোমরা কিডনিটা নিবা, যেভাবেই হোক নিবা, তো আমাদের কি তার সুস্থতার কথা চিন্তা করা উচিত না? আমি আসলে ওই বিষয়টা খুব খেয়াল করছি। আর একটা বিষয় হচ্ছে যে আমরা ভাই থাকতে কেন ভাই থেকে আমরা কিডনি নিতে যাব? আমরা যেহেতু বেঁচে আছি, আলহামদুলিল্লাহ সুস্থ আছি, তো সেই জায়গা থেকে কেন আমরা বাইরের কিডনি নিতে যাব? ভাইয়ের জন্য ভাই কিডনি দিবে না তো দিবে কে? আমার মাথায় এটা ঢুকছে যে ভাইয়ের জন্য ভাইই তো কিডনি দিবে। তো যাক, আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি, তারপরে আমিও পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করি, আমার ছোটো ভাইয়ের ওয়াইফ সেও পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করে। কিন্তু ক্রসমোসিং রিপোর্ট এসে আলহামদুলিল্লাহ আমারটা ভালো আসছে। আর মনে হয় যেন আমি আল্লাহর কাছে চাইই নিয়েছিলাম যে আল্লাহ, তুমি আমার ছোটো ভাইকে হয়তো সুস্থ করে দাও, নাহলে যদি কিডনি যদি তাকে ডোনেট করতেই হয়, যদি ট্রান্সপ্লান্ট করতে হয়, তাহলে তুমি আমাকে সুযোগ করে দাও। এটা নিয়ে আসলে অনেকগুলো গল্প আছে। আমার ওয়াইফের সাথেও দেখা গেছে যে আমরা একরকম প্রতিযোগিতায় নামছিলাম। প্রতিযোগিতাটা এরকম, আসলে ও আমার সুস্থতার কথা চিন্তা করে প্রথম দিকে একটু অনীহা প্রকাশ করছিল। তো সেও প্রায় সময় নামাজে কান্নাকাটি করতো। জানতে পেরেছি যে আপনি কিডনি ট্রান্সপ্লান্ট করার আগে আপনার লিভারের অপারেশন হয়েছে, আপনি নাকি আপনার পুরো লিভারটাই মানে ফেলে দিতে হয়েছে। তো সেই বিষয়টা কি একটু? লিভার না, বেসিক্যালি হচ্ছে গল ব্লাডার। হ্যাঁ সরি, লিভারটাই। আমার গল ব্লাডার, আমি 2019 সালে আমার গল ব্লাডারটা ফেলে দিতে হয়। আমার বাইল ডাক্টে একটা স্টোন হয়েছিল, যার কারণে আমাকে এই গল ব্লাডারটা ফেলে দিতে হয়েছিল। মূলত সেই অপারেশনের কারণে আমার ছোটো ভাই কিংবা বড় ভাইরা রাজি হচ্ছিলেন না যে আমি কিডনিটা দিই বা আমি আর একটা বড় অপারেশনে যাই। সেটা একটা বাধা ছিল।
আমার ওয়াইফের কাছ থেকেও এই বাধাটাই আসছিল হুম। যে তুমি আগে যেহেতু একটা বড় অপারেশন আছে, হুম। তুমি সেকেন্ড টাইম এরকম আর একটা বড় অপারেশনের দিকে এমনকি যাওয়াটা ঠিক হবে না। আপনার টোটাল লিভার কি নাই শরীরে? না, আমার গল ব্লাডারটা নাই। এতে কি আপনি কোনো প্রবলেম ফেস করেন? আল্লাহর অশেষ মেহরবানি, আমার কাছে অসুবিধা মনে হয় না। কিছু আচ্ছা। নিয়ম মানতে হয়, চেষ্টা করি সেই নিয়মগুলো মানার। আচ্ছা। বাকি রবের উপর সবসময়। একজন আপনি এই যে কিডনি ডোনেট করার পরে অন্য একটা মানুষ যেভাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারে, আপনি কি সেভাবে জীবনযাপন করতে পারেন? আলহামদুলিল্লাহ। আসলে এই ভয়টা প্রথম দিকে ছিল, হুম হুম অন্যদের মতো করে আমারও ছিল, হুম কিন্তু আমি তো বারবার বলছি আমি রবের কাছে নিজেকে সঁপে দিয়েছি। হুম তারপর এই এখন তো লাইফটা ক্রিয়েট করতেছি, আমার কাছে অসুবিধা মনে হচ্ছে না। খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনছি, এইটাই, এর বাইরে ওই রকম কোনো পরিবর্তন আমার বা কোনো রকম কষ্ট, কোনো অসুবিধা আমি ফিল করতেছি না। আমি আসলে এই কথাটাও বলতে চাই, আমাদের সমাজে অসংখ্য কিডনি পেশেন্ট আছেন, হুম হুম আসলে তারা ভয়ে নিজেদের আত্মীয় স্বজন থেকে কিডনি নিচ্ছেন না বা কেউ কিডনি দিতে চাচ্ছেন না। হুম এই জায়গাটাতে আমাদের সচেতন হওয়া উচিত বলে আমি মনে করি। হুম কারণ হচ্ছে যে আমি তো আমার লাইফ, আমার জীবন থেকে নেওয়া শিক্ষা যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমার বিশ্বাস বাকিরাও ভালো থাকবে। আমার জানা মতে আমাদের বাড়ির পাশেই আমার এক আন্টি হন সম্পর্কে, উনি ওনার ছেলেকে কিডনি দিছেন। আমি সবচেয়ে বেশি ইন্সপিরেশন ওনার কাছ থেকে পাইছি। উনি আমাকে, যখন আমি সিদ্ধান্ত নিছি, উনি আমার বাড়িতে আসছেন, আমার সাথে ফোনে বেশ কয়েকবার কথা বলছেন যে শামীম তুমি চিন্তা করিও না, আমি তো আমার ছেলেকে দিছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সংসারের সব কাজই আলহামদুলিল্লাহ এখন করতে পারতেছি, আমার ছেলেটাও ভালো আছে, তোমার মাধ্যমে তোমার ছোটো ভাইটা ভালো থাকুক, এইটাও আমরা চাই। তো উনি আমাকে সাহস যোগাইছেন। আচ্ছা। তো এইরকম আরও আছে, আরও কয়েকজন আমার পরিচিত আছেন, আমাদের এই যে গার্লস স্কুলের টিচার সবুজ স্যার, ওনার ভাই ওনাকে কিডনি দিয়েছেন, ওনার ভাইও ভালো আছেন, এরকমটা শুনছি। তো সব মিলে কিছু ভয় আমার তখন ওইসব ঘটনা থেকে আমার ভিতর থেকে কিছু ভয় আসলে দূরীভূত হয়েছিল। তা আমি এই কথাটাই বলতে চাই, যারা এই যে বিভিন্ন সময় ডায়ালাইসিস ইউনিটে গেলে দেখা যায়, আমাদের সদর হাসপাতালের কথাও যদি আমরা চিন্তা করি, ওখানে অসংখ্য রুগী আছেন ডায়ালাইসিস নিচ্ছেন, অনেক সলভেন্ট পেশেন্ট আছেন যারা ট্রান্সপ্ল্যান্টের মতো যোগ্যতা রাখে, তাদের অর্থনৈতিক অবস্থাও ভালো, কিন্তু তারা নিজেদের আত্মীয়দের ভিতরেও অনেকে আছেন যে তারা ইয়ে করতেছে, এটাকে কী বলে জানি, টাকা পয়সা আছে, কিডনি খুঁজতেছে, অ্যানাদার ডোনার খুঁজতেছে, কিডনি ক্রয় করবে এরকম চিন্তাভাবনাও করতেছে। আমি তাদেরকে বলতে চাই যে আপনি নিজে যদি কিডনি দেওয়ার সামর্থ্য থাকে, মানে শারীরিক সামর্থ্য যেটাকে বলবো, তাহলে আপনি আপনার ভাইকে কিংবা আপনার সন্তানকে কিংবা আপনার যদি সেই স্ত্রী হয় কিংবা আপনার স্বামী হয় কিংবা আপনার বাবা হন, যেই হন না কেন, আপনার নিকটতম আত্মীয় যিনি কিডনি মানে নিরাপত্তা আইনের ভিতরে যে যাকে কিডনি দিতে পারবে, এই রকম যদি রিলেশন আপনাদের ভিতরে থেকে থাকে, তাহলে আপনারা নিজেরা নিজেদেরকে সহযোগিতা করেন। আশা করি এতে আপনার শারীরিক কোনো ক্ষতি হবে না। পারিবারিক এবং সামাজিকভাবেও আমাকে অনেকগুলো সমস্যার সম্মুখীন হইতে হয়েছে। আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছেন যারা বারবার করে আমাকে নিষেধ করছিলেন যে ভাই আপনি অপারেশনে যাইয়েন না, কেউ বলছে ভাগিনা তুমি অপারেশনে যাইও না, কেউ বলছে যে দুলা ভাই আপনি এই কাজ করতে যাইয়েন না। এইভাবে অনেকভাবে আমাকে প্রভাবিত করার চেষ্টা করছে। আসলে সবাই আমাকে ভালোবাসে, ভালো চায়, আমার ভালোর জন্যই বলছে। কিন্তু দিন শেষে আমি বারবার চিন্তা করছি আমার ছোটো ভাইয়ের কী হবে, আমি কিভাবে বা আমরা কিভাবে দেখবো যে আমার ছোটো ভাইটা কিডনির অভাবে পৃথিবী থেকে এইভাবে ধুকে ধুকে চলে যাবে, তার কষ্ট, তার ডায়ালিসিসের সেই সময়গুলো আসলে কী যে বেদনাদায়ক। যখন সে হাসপাতালে বেডে থাকতো, বিশ্বাস করেন আমি যাইতে পারতাম না, আমার বাসা থেকেই সবসময় ডায়ালিসিস করতে যাইতো, কিন্তু ডায়ালিসিসের সময় আমি হাসপাতালে যাইতে পারতাম না। আমার খুব কষ্ট লাগতো যে আমার আদরের ছোটো ভাইটা এইভাবে হাসপাতালে বেডে শুয়ে থাকবে। আসলে সেই সময়গুলো বড় কষ্টের, অত্যন্ত বেদনাদায়ক। সেইটা মনে করলে এখনো আসলে মনকে স্থির রাখতে পারি না। শুকরিয়া আল্লাহ দরবারে, আল্লাহ আমার ছোটো ভাইকে সুস্থ রাখছে, সুস্থ করে দিছে। সে এখন পেশায় কী করে? এখন তো বাড়িতেই আছে, যেহেতু লম্বা সময় তাকে একটু রেস্টে থাকতে হবে, সেই জায়গা থেকে আমরা কোনো রিস্ক নিতে চাচ্ছি না, বাড়িতেই আছে। আপনি তাকে কিডনিটা দান করেছেন কত সালের কোন মাসে? এটা হচ্ছে আপনার 2025-এর সেপ্টেম্বরের 13 তারিখ মেবি।
সেপ্টেম্বরের 13 তারিখে। এখনও সে রেস্টে আছে, বাড়িতে আছে নাকি? বাড়িতেই আছে। ডাক্তার বলছিলেন যে নিয়ার অ্যাবাউট 6 মাস থেকে 9 মাসে যেন একদম সম্পূর্ণ বিশ্রামে থাকে। তো আমরা এই ডিউরেশনটা বাড়াইতে চাই। এই যে আপনার এই চিকিৎসার খরচ, এই যে অনেকগুলো বিষয় আছে, এগুলো কে দেখছে? আপনাকে আগে বলছিলাম যে আমরা আসলে আমাদের যৌথ পরিবার। তো যেহেতু যৌথ পরিবার, সবাই সম্মিলিতভাবে যার যার অবস্থান থেকে সবাই চেষ্টা করছে অর্থনৈতিক সহযোগিতা করার জন্য। এখনও ছোটো ভাইয়ের চিকিৎসার পারপাসে বড় একটা অ্যামাউন্ট প্রয়োজন হয়, ওষুধের পারপাসে প্রতি মাসে একবার মেডিকেল চেক আপ করতে হয়। আলহামদুলিল্লাহ সব আল্লাহর ব্যবস্থা করে দিচ্ছেন, পরিবার থেকেই আসতেছে। আসলে আমার স্ত্রীর ভালোবাসা, আমার প্রতি যে তার কী দরদ, আমি আসলে সেই সময় উপলব্ধি করছি। সেই ভালোবাসার জায়গা থেকে সে আমাকে বারবার নিষেধ করছিল, তোমার আগের একটা বড় অপারেশন আছে, তুমি এই অপারেশনে যাইও না। কিন্তু আমিও তো নাসরবান্দা, আমিও চেষ্টা করছি, ওটা বোঝানোর চেষ্টা করছি, পরে অবশ্য সে বুঝতে পারছে এবং বলবো যে সর্বোচ্চ সাপোর্ট তার কাছ থেকেই পাইছি। ওর বাধাটাকে আমি আসলে কখনো আমার স্বার্থপরতার কথা আমি চিন্তা করি নাই যে ও স্বার্থপর, পরিবারের আমার ছোটো ভাইয়ের প্রতি তার দরদ নাই, বিষয়টা এরকম না। প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে যেভাবে রক্ষা করতে চায়, সেফ রাখতে চায়, ভালো রাখতে চায়, তো সেই ভালোবাসার জায়গা থেকে সে আমাকে নিষেধ করছে। আমার কাছে এটা অস্বাভাবিক মনে হয় না, বা আমার পরিবারের অন্য সদস্য কখনোই তার প্রতি মনোকষ্ট নাই, বরঞ্চ তারাই আমার ওয়াইফকে বেশি সাপোর্ট দিয়েছে। আমার ওয়াইফকে বলছে যে ভাইকে নিষেধ করেন, বুঝান। কিন্তু আসলে তো আমি এই যে জন্ম মৃত্যু এগুলো তো সব আল্লাহর হাতে। আমার কাছে মনে হয়েছিল যে না, এতে আমার ক্ষতি হবে না ইনশাআল্লাহ। তো সেই জায়গা থেকে আমি আমার সর্বোচ্চটা দিয়ে আল্লাহর কাছে চেয়ে নিছি, আল্লাহ কবুল করছেন। আচ্ছা, এই অপারেশনটাতে কেমন খরচ হয়েছে? অপারেশন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, টোটালি কেমন খরচ হয়েছে? আসলে একদম যখন থেকে তার অসুস্থতা ধরা পড়ে, যবে থেকে সে অসুস্থ হয় তখন থেকে যদি হিসেব করি তাহলে কম না, 30 লাখ প্লাস। কিন্তু আমরা যদি অপারেশনের সময়কার কথা হিসেব করি তাহলে আমি বলবো যে এই প্রায় 12 লাখ টাকার ভিতরে আমাদের অপারেশন কমপ্লিট হয়েছে, দুইজনেরই সহ, দুইজনেরই পরীক্ষা নিরীক্ষা, ওষুধ সহ। একটা মজার বিষয় হচ্ছে যে আমরা বারডেম হাসপাতালে অপারেশন করি, ওখানে সার্জনের জন্য আলাদা কোনো ফি নেই। আচ্ছা, মানে সার্জন কোনো ফি নেই, নেই সার্জনের জন্য আলাদা কোনো ফি নাই ওখানে। ওনাদের সার্ভিস চার্জও যৎসামান্য, মেডিসিনের জন্য লম্বা একটা খরচ আছে, আর পরীক্ষা নিরীক্ষা, রেগুলার পরীক্ষা নিরীক্ষা করতে হয়েছে, এক্সামিনেশন, সিট ট্রেন আর মেডিসিন, এটাতেই খরচ বেশি আসছে। তো সর্বসাকুল্যে আর কি আমরা যদি হিসেব করি যে অপারেশনের 6 মাস আগ থেকেও যদি হিসেব করি, অপারেশনের 6 মাস আগ থেকে অপারেশনের সেই 1 মাস সময় প্রায় 10 থেকে 12 লাখ টাকার ভিতরেই আমাদের কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আসলে এর আগে আমরা একবার জাতীয় কিডনি গবেষণা কেন্দ্র যেটা সরকারি, ওখানে একজন ডক্টরের সাথে আমাদের কথা হয়েছিল। তো উনি বলছিল সরকারিভাবে এরকম খরচ পড়ে প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা লাগে। এর বাইরে উনি আমাদেরকে একটা পরামর্শ দিয়েছিলেন যে আপনারা যদি সরকারি হাসপাতালে কিংবা বেসরকারি হাসপাতালে যেখানেই অপারেশন করেন না কেন, অপারেশন পরবর্তী একটা খরচের বিষয় আছে, মেডিসিনের একটা কস্ট আছে। যদি সব কিছু ভালো থাকে তাহলেও 30 থেকে 50 হাজার টাকা প্রতি মাসে মেডিসিন কস্ট প্রয়োজন হয়। তারপর কিছু রুটিন চেক আপ আছে, সেখানেও 10 থেকে 15 হাজার টাকার একটা খরচা আছে। দ্যাট মিনস অপারেশনে যাওয়ার আগে আপনারা অপারেশন পরবর্তী প্রায় 1 বছর, সেই জন্য নিয়ার অ্যাবাউট 5 থেকে 6 লক্ষ টাকা হাতে নিয়ে অপারেশনে নামবেন। আসলে এই মেসেজটা আমি আসলে যারা অপারেশনে যাবেন তাদের জন্য আমি এই মেসেজটা দিতে চাই। অনেকে আছে, দেখা গেছে যে নিজেদের ভিতরে, আত্মীয়দের ভিতরে কিডনি ডোনেট করতেছেন, অপারেশন হচ্ছে, অপারেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু পরবর্তী সেই যে মেডিসিনের খরচ বা মেডিকেল চেক আপ, এটা কন্টিনিউ করতে না পারার কারণে অনেকে আবার পুনরায় অসুস্থ হয়ে যান। তো এই জায়গা থেকে আমার একটা মেসেজ থাকবে, যারা এই ট্রান্সপ্ল্যান্টে যাবেন তারা ট্রান্সপ্ল্যান্টের সময়কার খরচের বাইরেও আরও নিয়ার অ্যাবাউট 1 বছরের একটা খরচ হাতে নিয়েই অপারেশনে যাবেন। এটা হলে উভয়ের জন্য ভালো। যিনি ডোনেট করেন তার জন্য খুব একটা অসুবিধা না, তার মেডিসিন কস্ট খুব একটা লাগে না,
সেই একটা অপারেশন, যে কোনো একটি অপারেশনে যেরকম একটা পেশেন্টকে মানে ওষুধ খেতে হয় নিয়মিত কিছুদিন, এর বাইরে খুব একটা বেশি ওষুধের প্রয়োজন ডোনারের বেলায় হয় না। কিন্তু যিনি রিসিপিয়েন্ট, যিনি কিডনি গ্রহীতা, ওনাকে লম্বা সময় ধরে ওষুধ খাইতে হয় এবং কি সারা জীবন আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে ততদিনই মেডিসিনের উপরে থাকতে হয়। তো সেই জায়গা থেকে সেগুলো মাথায় নিয়েও আসলে অপারেশনে যাওয়া উচিত বলে আমি মনে করি।